না হোয়াট ইজ মাল্টিপল অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্টর। এই মাল্টিপল আমি কি দেখলাম, মাল্টিপল হচ্ছে অসংখ্য, কোন একটা সংখ্যার মাল্টিপল মানে কি, যে সংখ্যাগুলো সেই সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যায়। যেমন আমি একটা সংখ্যা নিয়েছি 18, 18-র মাল্টিপল মানে হচ্ছে 18-র নামতা। 18-র নামতা যখন পড়বো আমি 18 1 18, 18 2 36, 18 3 54, 18 4 72, 18 5 90। তো এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে এই সংখ্যাগুলো, এই যে 18 36 54 72 90, এই সংখ্যাগুলো 18 দিয়ে সবসময় ভাগ যায়, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলোকে বলবো 18-র মাল্টিপল, যেগুলো চলতেই থাকে, যার কোনো শেষ নেই। তাই জন্য আমি কি লিখেছি, মাল্টিপল হচ্ছে আনকাউন্টেবল। আর ফ্যাক্টর মানে কি বললাম, এই 18টি যদি ফ্যাক্টর দেখি, আমি ফ্যাক্টর দেখবো 1 2 3 6 9 এবং 18। তাহলে এই 6টা ফ্যাক্টর। তাহলে কটা ফ্যাক্টর? 6টা ফ্যাক্টর। এই 6টার বেশি না 7টা হবে না 8টা হবে। তাহলে 18-র ফ্যাক্টর কিন্তু দেখতে পাচ্ছি 6টাই পাচ্ছি, এর বেশি পাচ্ছি না, কমও পাচ্ছি না, মানে এটা কাউন্টেবল এবং ফিক্সড। তাহলে ফ্যাক্টর মানে কি বললাম না, যে সংখ্যাগুলো দিয়ে 18কে পুরোপুরি ভাগ যায়। তার মানে এই 1 2 3 6 9 এবং 18, এরা প্রত্যেককে দিয়ে, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 18কে ভাগ করতে পারবো, ঠিক আছে? তার জন্য রিমাইন্ডার কি পাবো? 0। রিমাইন্ডার আমি পাবো না বললেই চলে। তাহলে এবার আমরা চলে আসি আমাদের মেন যে বিষয়বস্তু তাতে, তার মানে হচ্ছে এলসিএম। এলসিএম কথার ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল তার মানে কি, এই যে মাল্টিপল, এই যে মাল্টিপল যেটা আমরা এখানে শিখেছি, তার সঙ্গে এলসিএম এর মেন যোগসূত্র, তাই তো? তাহলে আমি দেখো, তাহলে যদি বলে যে এলসিএম এর সংজ্ঞা কি, অ্যাকচুয়াল এলসিএম বলতে কি বোঝায়, তাহলে এলসিএম বলতে সেই বস্তুকেই বোঝায় বা সেই সংখ্যাকেই বোঝায় যে সংখ্যা, যে সংখ্যাটাকে বাদ দেওয়া, তোমার কাছে ধরো তিনটে সংখ্যার এলসিএম বার করতে বলা আছে। ধরো আমি তিনটে সংখ্যা বললাম, 18 20 এবং 24। 18 20 24, এই তিনটে সংখ্যার এলসিএম বার করতে বলা, লিস্ট কমন মাল্টিপল বার করতে বলা আছে। তাহলে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে এই সংখ্যাগুলোর মাল্টিপল গুলোর মধ্যে সবচেয়ে ছোট মাল্টিপল, যেটা 18 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়, 24 দিয়েও ভাগ যায়। তাহলে এলসিএম কথার যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে লসাগু, এটাকে বাংলায় কি বলি, লসাগু। তাহলে লসাগুর মেন বিষয়বস্তু হচ্ছে যে সবচেয়ে ছোট মাল্টিপল, সবচেয়ে ছোট মাল্টিপল, সবচেয়ে ছোট গুণক, যেটা আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো দিয়ে পুরোপুরি ভাগ যায়, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে আমি তিনটে সংখ্যা নিয়েছি, 18 20 এবং 24। তাহলে এই 24 18 এবং 20-র এলসিএম যদি বার করতে বলে, তাহলে আমার কি করতে হবে, এমন একটা, এদের মধ্যে, এদের গুণিতক গুলোর মধ্যে বা এদের মাল্টিপল গুলোর মধ্যে এমন একটা মাল্টিপল যেটা তিনটেতেই আছে এবং সেটা সবচেয়ে ছোট, এবং সেই সংখ্যাটা দিয়ে, সেই সংখ্যাটাকে 18 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায় এবং 24 দিয়েও ভাগ যায়। বুঝা গেল? সবার পরিষ্কার? 18 20 24, 18 20 24 খুব সোজা সোজা, আমি একটু শক্ত দিক, শক্ত নাম্বার নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি ধরলাম 20 36। এই তিনটে সংখ্যার আমার বার করতে বললো যে এলসিএম বার করো, তিনটে সংখ্যা কি বার করো, এলসিএম বার করো। তাহলে এলসিএম কথার ফুল ফর্ম আমি জানতে পেরে গেছি যে আমাকে তিনটে সংখ্যা দেয়া আছে, এই তিনটে সংখ্যার আমাকে মাল্টিপল বের করতে হবে, এবং এই মাল্টিপল গুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট কমন মাল্টিপল, সবচেয়ে ছোট কমন মাল্টিপল, সেটাই আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি যদি 20-র নামটা পড়ি, 20-র নামটা কি কি আছে বলবো, 20 40 60 80
100, 120, এরকম করে চলতে চলতে একটা নাম্বার এমন একটা আসবে, সে হচ্ছে 180। 120, তারপরে হচ্ছে 140, তারপরে 160, তারপরে হচ্ছে 180। 36 নামটা পড়ছে। 36 নামে 36 একটা 36, 36 দুগুণে 72, 36 তিনে 108, 36 চারে 144, 36 পাঁচে 180। আর পড়ার দরকার নেই। আচ্ছা, আমি যে এত তাড়াতাড়ি লিখলাম, সেটা কিন্তু আমার 45 অব্দি নামটা পুরো মুখস্থ আছে, ঠিক আছে? তো তোমাদের সেটা মুখস্থ থাকে, ঠিক আছে? 45 কেন, আমার 52 অব্দি আগে মুখস্থ ছিল, তো এখন সেটা কমে গেছে কারণ আমি আর প্র্যাকটিস করি না। এবার দেখো, এই যে এর গুণিতক গুলো লিখেছি, এবং এর গুণিতক গুলো লিখেছি, এবং এর গুণিতক গুলো লিখেছি, এই তিনটে সংখ্যার গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট কমন গুণিতক, মানে এর মধ্যেও সেই গুণিতকটা আছে, এর মধ্যেও সেই মাল্টিপলটা আছে, এবং এর মধ্যেও সেই মাল্টিপলটা আছে, সেই সংখ্যাটা কি? সবাই বলবে দাদা সেই সংখ্যাটা হচ্ছে আর কেউ নয়, সে হচ্ছে 180। Am I right or wrong? বলবে দাদা একদম, আপনি একদম ঠিক বলেছেন। এই তিনটে সংখ্যার গুণিতকের মধ্যে কমন গুণিতক হচ্ছে 180। তার মানে এই তিনটে সংখ্যার এলসিএম কত? তার মানে এই তিনটে সংখ্যার এলসিএম কত? 180। বোঝা গেল এলসিএম এর একদম সঠিক সংখ্যা। এলসিএম একদম সঠিক সংখ্যা বোঝা গেল? কি এরকম ভাবে আগে পড়েছিল এলসিএম? অনুষ্কা, কালকে ক্লাসে দেখা যায়নি কেন তোমার? কি হয়েছিল কালকে? মায়ের একটা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য গেছিলাম ডক্টর ও দেখাতে। আচ্ছা, কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমার মায়ের স্কুটিতে ওই সাইলেন্সারে পুরো পা পুড়ে যায় কালকে, চালাতে ওরকম হয়েছিল হঠাৎ করেই। আবার গিয়ে ডাক্তার দেখাতে হলো, ওই জন্য সব এখন কিছু করতেই পারছি না, আচ্ছা, পুরো বিশাল যন্ত্রণা। সাইলেন্সারে খুব লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এলসিএম এর পরিভাষা একদম সবার পরিষ্কার, এলসিএম নিয়ে কারোর কোনো ডাউট নেই, তাই তো? এলসিএম কাকে বলে একদম পরিষ্কার হয়ে গেছে, এলসিএম নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার আমরা শিখবো কি না, এলসিএম বার করার মেথড কি। আমাকে যদি তাহলে এলসিএম বার করতে বলে, আমি যদি এরম ভাবে এলসিএম বার করতে যাই, তাহলে আমার পরীক্ষা ওখানেই শেষ, আমাকে আর পরীক্ষা দিতে হবে না। তাহলে ওখানেই আমাকে প্রশ্নপত্র রেখে চলে আসতে হবে, আর পরীক্ষা দিয়ে লাভ নেই। এবার আমরা শিখবো যে এলসিএম অ্যাকচুয়ালি কিভাবে বার করতে হয়, শর্টকাট মেথড। 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা, তাহলে এবার আমরা শিখবো এলসিএম এর মেথড, এলসিএম বার করার কি কি মেথড আছে। এবং আমি এটা একদম 100% বলতে পারি যে তোমরা অনেকেই জানো না এলসিএম কি করে খুব তাড়াতাড়ি বের করতে হয়।
দ্য ফার্স্ট ওয়ান কনভেনশনাল মেথড, এক নম্বর হচ্ছে সেই পুরনো আমরা যে মেথডে আমরা এলসিএম বার করে আসতাম, সেটা হচ্ছে বাই ডিভিশন। এটা হচ্ছে সেই একদম পুরনো আমল থেকে চলে আসছে যে মেথডে আমরা বাচ্চাবেলায় ডিভিশন মেথডে করে এসেছি। তার মানে কি, ধরো তিনটে নাম্বার দেওয়া হলো তোমাকে, 12, 16 এবং 18। আমরা কি করতাম, এরকম একটা নাড়ি টানতাম, দিয়ে একদম ছোট নাম্বার থেকে শুরু করতাম এলসিএম ভাগ করার। ছোট নাম্বার কোনগুলো দিয়ে শুরু করতাম, সবসময় প্রাইম নাম্বার দিয়ে শুরু করতাম, মানে আগে 2 দিয়ে দেখতাম। তাহলে 2 দিয়ে শুরু করলাম, 2 6 12, 2 8 16, 2 9 18। আবার 2 দিয়ে যায়, দেখছি দুখানা নাম্বার 2 দিয়ে যাচ্ছে, যতক্ষণ দুটি নাম্বার 2 দিয়ে যাবে আমরা করতে থাকতাম। এবার দেখছি কোনো নাম্বারই 2 দিয়ে যাচ্ছে না, খালি একটা নাম্বার যাচ্ছে। তাহলে একটা নাম্বার লিখলে আমার সেটা করা যাবে না। এবার আমি কি করতাম, 3 দিয়ে করতাম। তাহলে আলটিমেট দেখছি এর পরে যে নিচে তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারকে আর কখনোই কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এবার কি করতাম, এই সবকটা নাম্বার আমি কি করতাম, গুণ করতাম। সবকটা নাম্বার গুণ করে দিতাম, দিয়ে পেয়ে যেতাম কি, এলসিএম। তাই তো? এই পদ্ধতিতে আমরা সবাই এলসিএম করতাম, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে এলসিএম। এই পদ্ধতিটা আমাকে একটু এবার ভুলে যেতে হবে, এই পদ্ধতিটা একটু ভুলে যেতে হবে, কারণ এই পদ্ধতিতে আর এলসিএম বার করা যাবে না। যেটা দরকার আমাদের, যেটা আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথড সবাই জানে? এই মেথডটা বলো, কি জানে? কি জানে মেথড বলো? কেউ যদি জানে আমাকে হাত তোলো। আমি আগের দিনই শিখিয়েছি হোয়াট ইজ ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন মানেই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন মানে কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড শিখবো। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি মেথড এলসিএম বার করার, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আমাকে শেখার জন্য যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর বের করা। আমাকে জানতে হবে কি, কি করে প্রাইম ফ্যাক্টর বের করা যায়। তো সেটাও আমি আগের দিন শিখিয়েছি যে ফ্যাক্টর আর প্রাইম ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর অ্যান্ড প্রাইম ফ্যাক্টর। তাহলে প্রাইম ফ্যাক্টর যেমন হচ্ছে আমি বললাম 18, এই সংখ্যাটার ফ্যাক্টর আমি যেমন বলেছি, আর হচ্ছে প্রাইম ফ্যাক্টর আমাকে বার করতে বললো এখন। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর অ্যান্ড প্রাইম ফ্যাক্টর। ফ্যাক্টর বার করা মানে হচ্ছে, আমি একটু আগেই বলেছি যে সংখ্যাগুলোকে দিয়ে 18কে পুরোপুরি ভাগ যায়, পুরোপুরি ভাগ যায়। আর প্রাইম ফ্যাক্টর মানে কি, প্রাইম ফ্যাক্টর হচ্ছে যে ফ্যাক্টর গুলোকে আর ভাঙা যাবে না, যে ফ্যাক্টর গুলোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কি, আমি 18 ফ্যাক্টরটা একটু দেখে নিয়ে একবার। 18 ফ্যাক্টর গুলো কি কি ছিল, 1 2 3 6 9 এবং 18। 1 2 3 6 9 এবং 18। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে প্রাইম নাম্বার কে কে আছে বলবে তুমি? 2 and 3 are the prime number between them। তাহলে এর মধ্যে দুখানাই প্রাইম নাম্বার আছে, 2 and 3। বাকি সবকটা নাম্বারকে দেখো ভাঙা যায়। 6 কে কিভাবে ভাঙা যায়, 2 into 3। 9 কে ভাঙা যায় 3 into 3। 18 কে ভাঙা যায়, কি ভাঙা যায়, 2 into 3 into 3। তাহলে এই সবকটা নাম্বার কিন্তু কোনোটাই প্রাইম নাম্বার নয়, কারণ এগুলোকেও আবার প্রাইম নাম্বারে ভাঙা যাচ্ছে, এগুলোকেও আবার প্রাইম নাম্বারে ভাঙা যাচ্ছে। তাহলে প্রাইম ফ্যাক্টর কোনগুলো, 2 আর 3।
তাহলে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর অ্যান্ড প্রাইম ফ্যাক্টর। এবার আমাকে বলল যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কোনো একটা সংখ্যার এলসিএম কি করে বের করব। তিনটে নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হলো। একটা নাম্বার বললো 136। আমি একটু শক্ত জিনিস নিয়ে আগে কাজ করছি, সোজাগুলো খুব সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, একটা 170 আর একটা হচ্ছে 510। এবার বললো যে এই সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে এই সংখ্যাগুলোর এলসিএম বের করো। ঠিক আছে, বা এই সংখ্যাগুলোর এলসিএম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কি করে বের করা যায় সেটাই আমি আগে শিখবো। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাকে আমি এমন ভাঙবো, একদম সেই সংখ্যায় ভাঙবো যে সংখ্যাটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমি এমন ভাবে ভাঙবো যে সংখ্যাগুলোকে আর আলটিমেট ভাঙা যায় না, মানে যে সংখ্যাগুলো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? বলবে হ্যাঁ, একদম ক্লিয়ার দাদা। তাহলে 136 কে যদি ভাঙি, আমি দেখবো এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়, কারণ 36 4 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে ভাগ করার ডিভিজিবিলিটি রুল কি ছিল, যে লাস্ট দুখানা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে 36, তার মানে এই নাম্বারটাও 4 দিয়ে ভাগ যাবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 4 দিয়ে, হ্যাঁ, তাহলে 4 দিয়ে ভাগ করার পরে কি পড়ে থাকবে আমার সেটা দেখতে হবে। 4 দিয়ে যদি ভাগ করি আমি দেখতে পাবো এই 4 দিয়ে ভাগ করি, তাহলে আমি দেখতে পাবো কি দেখতে পাবো, 4 3 12, তারপরে হচ্ছে 4 3 12 আর 34। হ্যাঁ, ঠিক এই সংখ্যাটা দেখতে পাবো। হ্যাঁ কি না? তার মানে দেখতে পাচ্ছি এই পুরো সংখ্যাটা 8 দিয়েও ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 8 দিয়েও ভাগ যায়। তার মানে 17 ইন্টু 8 হচ্ছে 136। যারা 17 নামটা মুখস্থ করেছে তারা সবাই জানে। তাহলে 8 ইন্টু 17, তাহলে 8টাকে আমি কি লিখতে পারি, 2 এর কিউব। 8টাকে আমি কি লিখতে পারি, 2 এর কিউব। তাহলে বুঝতে পারছো যে আমি এমন সংখ্যায় ভাঙবো, এমন নাম্বারে ভাঙবো যে নাম্বারটাকে আর ভাঙা যায় না। 2 কে আর ভাঙা যায়? বলবেন না, 2 কে আর ভাঙা যায় না। তাহলে কিন্তু আমি এই সংখ্যাটা কিন্তু এরকম কখনো লিখতে পারবো না 4 ইন্টু 17 ইন্টু 2, এরকম কিন্তু কখনো লিখতে পারবো না, কারণ 4 কে ভাঙা যায়। ঠিক আছে, তাহলে আমাকে কিরকম লিখতে হবে, আমাকে লিখতে হবে ঠিক এইরকম ভাবে, ঠিক এরকম ভাবে লিখতে। তাহলে 136কে আমি সেরম সংখ্যায় ভাঙবো যে সংখ্যাকে আর কিন্তু ভাঙা যায় না। সিমিলারলি 170, তাহলে 170 মধ্যে দেখতে পাচ্ছি আমি যে একটা 2 আছে, একটা 5 আছে, একটা 17 আছে। তাহলে প্রত্যেকটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, আলটিমেট সেইভাবে ভাঙছি, একদম নেক্সট লেভেলে ভাঙছি, যে লেভেলটার পরে আলটিমেট আর একে কখনোই ভাঙা যাবে না। সিমিলারলি 510, দেখো তো 510 জাস্ট এটা 3 গুণ, জাস্ট 3 গুণ, তার মানে কি একটা 3 এর মধ্যে গুণ হয়েছে। বোঝা গেল গল্পটা? একদম পরিষ্কার। তাহলে আলটিমেট আমি এই নাম্বারগুলোকে একদম সরল নাম্বারে ভেঙে নিয়েছি, একদম প্রাইম নাম্বারে ভেঙে নিয়েছি। এবার এলসিএম, এলসিএম কথার ফুল ফর্ম আমি আগেই বলেছি যে সবচেয়ে ছোট মাল্টিপল, সবচেয়ে ছোট মাল্টিপল যেটা আমাদের যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলো দিয়ে প্রত্যেকটাকে দিয়ে পুরোপুরি ভাগ যায়, পুরোপুরি ভাগ যায়। তাহলে আমি শুধু টার্গেট করব এখানে, আমি আর এই নাম্বারগুলোকে দেখতে পাবো না, আমার আর এই নাম্বারগুলোকে দেখার কোনো দরকার নেই, আমি জাস্ট এর প্রাইম ফ্যাক্টর গুলোকে দেখবো। তাহলে প্রাইম ফ্যাক্টর গুলো মধ্যে বেস কে কে আছে, আমি দেখবো বেস কে কে আছে, 2 3 5 এবং 17, এই চারটে নাম্বার আছে, 2 3 5 এবং 17। তাহলে আমি এক একটা নাম্বারের আলাদা আলাদা এলসিএম বার করব। তাহলে বলো তো 2 এর কিউব, এখানে 2 এর পাওয়ার কিছু নেই মানে কি আছে 1, আর এখানেও কিছু নেই মানে 1। তাহলে সবচেয়ে বড় মাল্টিপল, ঠিক আছে, সরি সবচেয়ে ছোট মাল্টিপল
যেটা এটা সব কটা দিয়ে ভাগ যায়, সবচেয়ে ছোট মাল্টিপল যেটা এই সব কটাকে দিয়েই যেটাকে এই সব কটা দিয়েই ভাগ যায়, সেটা কোনটা হবে? তুমি বলবে 2^3 হচ্ছে সেই সংখ্যাটা যেটাকে 2^3 দিয়েও ভাগ যায়, 2^1 দিয়েও ভাগ যায়, তাই তো? তাহলে আমার টার্গেট হবে যে নাম্বারটা মানে যে বেসটা দেখতে পাচ্ছি সেই বেসের হাইয়েস্ট পাওয়ারটাকে নেওয়া, যে বেস আমি দেখতে পাচ্ছি সেই বেসের হাইয়েস্ট পাওয়ারটাকে নেওয়া। তাহলে হাইয়েস্ট পাওয়ার কি? এখানে 3। সিমিলারলি 3 দেখতে পাচ্ছি এখানে 3 একটার মধ্যেই 3 আছে, তাহলে বাকিগুলোতে নেই মানে তারা কি আছে? মনে রাখবো এখানে কিছু নেই মানে 3^0, এখানেও কিছু নেই মানে এখানে আছে 3^0, এখানে লিখে রাখলাম। যদি না নেই মানে সেই অঙ্কটা না না থাকা মানে সেখানে পাওয়ার আছে 0, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে বড় মাল্টিপল যেটা এই সবকটা দিয়ে ভাগ যায় সেটা কোনটা? 3^1। সিমিলারলি এখানেও 5 কিন্তু নেই, তাহলে এখানে 5^0, আর এখানে 5 এর মাথায় কি আছে? 1, এখানেও 1। তাহলে সবচেয়ে কমন বড় মাল্টিপল 5 যেটা এই সবকটা দিয়ে ভাগ যায়, বলবো কি? 5^1। সিমিলারলি এখানেও 17^1, এখানেও 17^1, এখানেও 17^1, তাহলে এটাও কি হলো? 1। তাহলে হয়ে গেল তোমার এলসিএম। 2³ মানে 8 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 17, এই হচ্ছে তোমার এলসিএম। এই বেরিয়ে গেল তোমার হচ্ছে এলসিএম। বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা আছে সে আমাকে বলতে পারে। কারো বুঝতে কোনো অসুবিধা? না স্যার। কোনো অসুবিধা নেই? বুঝেছি, বাট এই বড় সংখ্যাগুলোকে একটু ভাঙতে মনে হয় একটু সময় লাগতে পারে। না, কোনো সময় লাগবে না। কি করে সময় লাগবে? 17 নামটা নাম মুখস্থ থাকলেই সময় লাগবে। আমি আগের দিন বলে দিয়েছি সবাইকে যে 23 অব্দি 25 অব্দি নাম যেন সবার মুখস্থ থাকে। নাম মুখস্থ থাকলে ওটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নাম্বার নিয়ে খেলা করা জানতে হবে। যত বেশি নাম্বারের সঙ্গে পরিচিতি বাড়বে তত বেশি ক্যালকুলেশন স্পিড বাড়বে। প্রত্যেক দিন তোমাদের একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে গুণ করা। যত বেশি গুণ করবে তত বেশি তোমার নাম্বারের সঙ্গে পরিচিতি বাড়বে। র্যান্ডম 1 ঘন্টা গুণ করবে, আমি একটা অ্যাপ বলে দেবো, সেখানে প্রত্যেক দিন এরকম কিছু কিছু গুণ থাকে, ঠিক আছে? এরকম অনেক অ্যাপ আছে গুগলে, ঠিক আছে? যদি নাও দরকার হয়, ফোনটাকে যদি নাও দরকার হয়, তাও তুমি কি করবে? একটা নাম্বার নিজের মনের মতো নাম্বার নিয়ে নেবে, 231 ইন্টু 15, এরকম করে গুণ করতে থাকবে। 233 ইন্টু 17, এরকম শক্ত শক্ত নাম্বার কত তাড়াতাড়ি গুণ করতে পারছো, ঠিক আছে? টেকনিক করতে হবে। এই যেমন আমি এই সংখ্যাটা কি করে গুণ করব? এই সংখ্যাটা গুণ করার জন্য আমাকে এরকম ভাবে গুণ করা, কনভেনশনাল মেথডে গুণ করার দরকার নেই। 231কে আমি 10 দিয়ে গুণ করাবো নেবো, সবচেয়ে কাছের নাম্বার যেটা দিয়ে আমি সবচেয়ে আগে করতে পারি। তাহলে 22310 একটা লিখে ফেললাম, 5 দিয়ে গুণ করা খুবই সোজা হয়ে গেল। বোঝা গেল? এতটা ইজি, ঠিক আছে? আমি যদি 5 দিন 1 সপ্তাহ যদি গুণ করার প্র্যাকটিস করি, তাহলে আমার সঙ্গে তোমরা যদি গুণ করতে বসো 100% শিওর তোমরা কেউ পারবে না, ঠিক আছে? তো আমি যখন পরীক্ষা প্রিপারেশন নিতাম প্রতিদিন 1 ঘন্টা করে ক্যালকুলেশন করতাম। পার ডে 1 আওয়ার ক্যালকুলেশন ইজ মাস্ট প্রত্যেকের জন্য। সেটা কি করে? অঙ্কে ভুলের পরিমাণটাকেও কমায়, ঠিক আছে? আমি সত্যিটা বলছি, প্রত্যেককে আমি যখন প্রথম শুরু করি আমার অঙ্কে যেটা ভুল হতো সেটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? ক্যালকুলেশন আমার প্রচন্ড ভুল হতো। সেইটাকে আমাকে ঠিক করার জন্য আমি রোজ ঠিক করেছিলাম প্রতিদিন 1 ঘন্টা বা আধ ঘন্টা দেবো, যেখানে আমি প্রতিদিন গুণ করব, ঠিক আছে? এবং গুণ করার জন্য আমি যেটা করেছিলাম, প্রথমে নামটা খুব ভালো করে মুখস্থ করেছিলাম। 1 to 35 সবার যেটা মুখস্থ থাকা দরকার। আমি প্রথমে 1 to 25 দিয়েছি মাথার উপর বোঝাটা কম করার জন্য। এটা তো একদম দরকারি, যদি না করতে পারো তাহলে তোমার কম্পিটিশন লেভেলে থাকাই উচিত না। ওকে,
ঠিক আছে, তাহলে এবার দেখো এই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটাকে আমি আরেকটু ইজি করে দিই। তাহলে ব্যাপারটা কনসেপ্ট বোঝা গেছে তো, যে আলটিমেট হোয়াট ইজ ফ্যাক্টর এন্ড হোয়াট ইজ প্রাইম ফ্যাক্টর এন্ড হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম, একদম পরিষ্কার বোঝা গেছে সবার। তাহলে আমরা ডিভিশন মেথড এবং হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড শিখে ফেললাম। ঠিক 2017 মেন্স একটা প্রশ্ন এসেছিল, এবং তারপর থেকেই প্রশ্নটা খুব ফেমাস হয়ে গেছিল। বলেছিল ফাইন্ড আউট দ্য এলসিএম of these three number. Find out the LCM of these three number. বলো কি হবে? তাহলে আমরা এক্ষুনি শিখেছি যে এলসিএম বার করার জন্য আমায় কি দেখতে হয়, না প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়। আর এখানে দেখো প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেওয়া আছে, প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেওয়া আছে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন যখন করে দেওয়াই আছে, তাহলে আমার কি লক্ষ্য হবে, আমার লক্ষ্য হবে প্রাইম বেস গুলোকে দিকে লক্ষ্য দেওয়া, প্রাইম বেস গুলোর দিকে লক্ষ্য দেওয়া। ঠিক আছে, আমার আর কোনো দিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি, হ্যালো হ্যালো, কার মাইক খোলা আছে বাবা? তাহলে আমি দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা জায়গার বেস কিন্তু ইকুয়াল আছে, 2, 13, 17 এবং 19, এবং প্রত্যেকটা কি প্রাইম নাম্বার। তাহলে আমার কাজ কি হবে, না প্রত্যেকটা বেসের ইন্ডিভিজুয়াল এলসিএম বার করা। তাহলে এর মধ্যে দুই বেস যা দেখতে পাচ্ছি, দুই বেসের ইন্ডিভিজুয়াল এলসিএম কত? আমি জানি এলসিএম কত ফুল ফর্ম কি, না সবচেয়ে ছোট কমন মাল্টিপল যেটা এই সব কটা নাম্বার দিয়ে কাটে, সেটা কি? টু টু দি পাওয়ার, এখানে পাওয়ার দেখতে পাচ্ছি 8, এখানে 5, এখানে আবার 8। আলটিমেট হচ্ছে 8ই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, যেটা এই সব কটা নাম্বার দিয়ে পুরোপুরি ভাগ যায়। সিমিলারলি 13, এখানে দেখতে পাচ্ছি 5, 3, 7। তাহলে এই তিনটে পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কোনটা? বলবো 7। কিছু না দেখে 7 বসিয়ে দাও। এখানে দেখো 17, 17 সবথেকে বড় পাওয়ার কি আছে? বলবো 8। 19 সব থেকে বড় পাওয়ার কি আছে? বলবো 9। হয়ে গেল আমার এলসিএম। বল কতক্ষণ লাগে এটা করতে? 3 সেকেন্ড লাগে। এটা করতে কতক্ষণ লাগে? 3 সেকেন্ড লাগে। বল 2017 এলসি মেন্সের প্রশ্ন। স্যার এসসিএফ তো সেম হবে, ছোট ডিজিট গুলো নিতে হবে, এখানে যেমন বড় ডিজিট গুলো নেওয়া হয়েছে। কি ছিল এইচসিএফ এর সময়? হ্যাঁ বলবো, এইচসিএফ যাবো, এখন আমি এইচসিএফ যাইনি। ঠিক আছে, আমি এখন মাল্টিপল নিয়ে কথা বলছি, আমি এখন ফ্যাক্টর নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা এবার আচ্ছা, এবার আমি একদম লাস্ট একটা মেথড শিখবো, সেটা হচ্ছে এলসিএম এর সব থেকে মানে দামি, একদম পুরো বিশাল ভাগ দামি মেথড, মানে যেটা না শিখলে কম্পিটিশনে দাঁড়ানোই যাবে না, সেটা না শিখলে কম্পিটিশনে দাঁড়ানোই যাবে না। সেটা হচ্ছে একদম কুইক মেথড।
এক সেকেন্ড জল খাই, অবস্থা খুব খারাপ, আচ্ছা হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতে হবে। আচ্ছা তাহলে দেখো, তোমাদের আমি একটা সুন্দর নাম্বার দিচ্ছি, 12, 18 আর 24। 12, 18 এবং 24, বলো এই তিনটে সংখ্যার এলসিএম কত? হচ্ছে ফার্স্ট টাস্ক। এই যে তিনটে নাম্বার দিয়েছি, এই তিনটে নাম্বারের মধ্যে দুটো নাম্বারের এলসিএম পৃথিবীর সব ছেলেমেয়েরা জানে, যে জানে না তার পড়াশোনা করার কোনো দরকার নেই, তার পড়াশোনা করার কোনো দরকার নেই। তাহলে 12, 18 এলসিএম সবাই জানে 36। 12 মাল্টিপল যদি গুনি, 12 দুগুণে 24, 12 তিনে 36, 18 দুগুণে 36, তাহলে দুই গেই দুটো মাল্টিপল এক হয়ে যায়। তাহলে লোয়েস্ট মাল্টিপল যেটা 12 দিয়েও কাটে 18 দিয়েও কাটে সেটা হচ্ছে কে 36। তাহলে এবার আমি দেখব যে 24-এর কোন পার্টটা 36-এর মধ্যে নেই। আমার কি দেখবো, 24-এর কোন পার্টটা 36-এর মধ্যে নেই। তাহলে 24-কে যদি আমি কাটি তাহলে আমি কি দেখবো না, 2 ইন্টু 12, 2 ইন্টু 12, 2 ইন্টু 12 করলে 24 হয়, তাই তো? আমি কেন 2 ইন্টু 12 করলাম? কারণ 12 এর মধ্যেও লুকিয়ে আছে। 12 ইন্টু 3, 12 ইন্টু 3, তাহলে 12 পার্টটা পুরোটাই আমি এখানে নিয়ে নিয়েছি। 12 পার্টটা পুরোটাই এখানে নিয়ে নিয়েছি। এক্সট্রা কি আছে এখানে দেখার দরকার নেই। তাহলে এখানে কোন পার্টটা আমার এখানের মধ্যে নেই সেটা দেখতে হবে। নেই কোনটা? সবাই বলবে 2। তাহলে জাস্ট 36-এর সঙ্গে 2 গুণ করে দাও, হয়ে গেল তোমার এলসিএম। তাহলে 72 ইজ দ্য এলসিএম। 72 ইজ দ্য এলসিএম। বোঝা গেল? বোঝা গেল? সোমেন বোঝা গেছে? হ্যাঁ দাদা, সেটা আচ্ছা এবার দেখো, আমি তোমাদের আরেকটা সুন্দর উদাহরণ দিই। 36, 45, 80। 36, 45, 80, বলো 36, 45, 80-র এলসিএম কি হবে? কে বলতে পারো? 36 আর 45 এই দুটোর এলসিএম সবাই জানে। আমি একটু আগেই বলেছি 36 আর 45-এর এলসিএম কত। আমি কি ঠিক লিখেছি? আমি কি ঠিক লিখেছি? হ্যাঁ কি না? একদম। তাহলে এবার বলো যে 80-র কোন পার্টটা এর মধ্যে নেই? তাহলে আমি দেখতে পাচ্ছি 80 লিখতে পারি 20 ইন্টু 9, সরি 20 ইন্টু 4, আর এখানে কি লিখতে পারি 20 ইন্টু 9 লিখতে পারি। তাহলে 20 পার্টটা পুরোটাই আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে কোনটা বাবা? 4। এখানে তো 4-এর কোনো মাল্টিপল বা 4-এর কোনো ফ্যাক্টর এর মধ্যে লুকিয়ে নেই। তাহলে আমি 4টাই শুধু নিয়ে নিই। তাহলে আলটিমেট 180 ইন্টু 4, 720 হচ্ছে এদের এলসিএম। 720 হচ্ছে এদের এলসিএম। বোঝা গেল? পরিষ্কার? কার পরিষ্কার নয়? কারোর অসুবিধা থাকলে বলো তাড়াতাড়ি। কারোর অসুবিধা আছে? স্যার যদি বড় ডিজিট দেয় সেই ক্ষেত্রে কিভাবে করবো? এভাবে? হ্যাঁ জানি জানি জানি, হ্যাঁ একদম 100%। সব হবেতেই আসবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই তো? এর মধ্যে কোনো অসুবিধা নেই তো? আচ্ছা এবার দেখো, তোমাদের দুটো তিনটে আমি করতে দিয়ে আগে, তোমরা আগে দুটো তিনটে করে আমাকে বলো যে আলটিমেট তোমাদের অসুবিধা হচ্ছে।
এটা বলো, আর বলো, এটা বলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, এটা এই তিনটে তাড়াতাড়ি করে আমাকে বলো। 3 3 3, 9 সেকেন্ড যেন টাইম নেই, 9 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়া উচিত। তাছাড়া আমি জল খেয়ে ব্রেক নিই। সবার হয়েছে? 9 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। বলো প্রথমটা আনসার কি হয়েছে? 36 20 45। সেকেন্ডটা হচ্ছে না? চল্লিশ স্যার। হ্যাঁ, 36 আর 20 এদের এলসিএম কত কে বলতে পারবে? 160 স্যার। 180। কি হয়েছে? 36 আর 20 এলসিএম কি 180 হবে না? হ্যাঁ, হ্যাঁ দাদা। কি বলো? এবার 45, এই 45-এর কোন পার্টটা আমি এর মধ্যে নিই? 45-এর কোন পার্টটা আমি এর মধ্যে নিই? এরকম কোনো কথা আগে বলেছি? বলবে হ্যাঁ বলেছি। তাহলে 45-এর কোন পার্ট 180-এর মধ্যে নেই? বলবে দাদা 45-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে 180 হয়। এটা সবাই বলবে, হ্যাঁ কি না? তার মানে এই 180-র মধ্যে 45 পুরো পুরো আছে, 45 পুরো পুরো আছে। তাহলে 45-এর কোনো পার্ট নেওয়া হয়নি এরকম নেই। তার মানে এই তিনটে সংখ্যারই এলসিএম হচ্ছে 180। এই তিনটে সংখ্যারই এলসিএম হচ্ছে 180। বলো এর চেয়ে সোজা প্রসেস আর কি হয়? আচ্ছা, 25 40 56, 25 40 56, 25 আর 40-এর এলসিএম কত হবে? তাহলে 25 আর 40-এর এলসিএম হয় 200। যে জানে না তার অঙ্ক করার কোনো দরকার নেই। কারণ কি, 25 আর 20-র এলসিএম হয় 100। 25 আর 20-র এলসিএম হয় 100। আমি 20-কে কি করেছি? দুগুণ করেছি। তাহলে আমার 2 কম ছিল, তাহলে আমার এলসিএম এর সঙ্গেও 2 গুণ হয়ে যাবে, এলসিএম এর সঙ্গেও 2 গুণ হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, এরকম ভাবে নাম্বার নিয়ে খেলা করতে হবে। এবার 200 দেখতে পাচ্ছি, তাহলে 56 কোন অংশটা 200-র মধ্যে নেই? 56-র কোন অংশটা 200-র মধ্যে নেই? আমি জানি 56-কে যদি ভাঙা হয় তাহলে দুটো পার্ট হয়, একটা 7 এবং 8। 7 ইন্টু 8 করে 56 হয়। আমি জানি 200 নাম্বারটি পুরো পুরো 8 দিয়ে ভাগ চলে যায়। তাহলে 7ই হচ্ছে সেই পার্টটা যেটা 200-র মধ্যে নেই। তাহলে 200 ইন্টু 7 1400 হচ্ছে এদের এলসিএম। স্যার 56টাকে তো অন্যভাবেও ভাবতে পারি। 7 8 যেরাম ভাবে খুশি, যেরাম ভাবে খুশি ভাঙতে পারো, যেরাম ভাবে খুশি ভাঙতে পারো। বলো কিভাবে ভাঙবে? তুমি বলবে 14 ইন্টু 4, 14 ইন্টু 4, তাই তো? তাহলে 14 ইন্টু 4 যদি করি
তাহলে 4টা 200 দিয়ে পুরোপুরি, এই সরি 200কে 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে 4 200-র মধ্যে অবশিষ্ট, তাই তো? 200-র মধ্যে 4 আচ্ছা। অবশিষ্ট। তাহলে 4 যদি অবশিষ্ট হয়, তাহলে 14-র মধ্যে এখনো 7 ইন্টু 2 আছে। তাহলে এই 2টাও কি এর মধ্যে আছে সেটা তো আমার দেখতে হবে। আমি কি আচ্ছা, বলেছি, আছে। এমন সংখ্যায় ভাঙবো যে সংখ্যাটার পরে আর ভাঙা যায় না, যে সংখ্যাটার পরে আর ভাঙা যায় না। তার মানে কি 200কে যদি ভাঙতে থাকি আমি, আমি কিরকম ভাবে ভাঙবো, 2 ইন্টু 100, তাই তো? আবার 100কে যদি ভাঙে আমি কি করবো, 25 ইন্টু 4। তার মানে আলটিমেট কি, 2 এর কিউব ইন্টু হচ্ছে 25, এটাই হচ্ছে 200-র আলটিমেট প্রাইম ফ্যাক্টরাইজেশন, হ্যাঁ কি না? কোনো দাবি, কোনো নাবাচক কথাবার্তা কেউ বলবে? 200কে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙি, তাহলে 2 এর কিউব ইন্টু 25, এর পরে আর ভাঙা যায়? 25টাকে বলবো 5-এর স্কোয়ার, ব্যাস। তাহলে 5-এর স্কোয়ার আর 2 এর কিউব, তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে 8 তো আমি দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু 4, 8 পুরোপুরি আমার এখানে আছে, 8 পুরোপুরি এখানেও আছে, এখানেও আছে। তাহলে নেই কোনটা, নেই হচ্ছে 7। তাহলে আমাকে 7 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করা মানে এটাকেও 7 দিয়ে গুণ করা মানে 1400। পরিষ্কার হবে? কোনো ডাউট? না স্যার। না না না। তাহলে ভালো লাগছে তো? এই পদ্ধতিটা আগে কারো জানা ছিল? বলো। না স্যার, এটা আচ্ছা, যাও। জানতাম না। যদি কেউ বলে জানা ছিল, তাহলে আমি আর একটা প্রশ্ন করবো। আচ্ছা, তাহলে 72, 60 আর 81, এই 72, 60, 81-র গল্পটা কেউ বলতে পারবে? 360 ইন্টু 9। 360, তাহলে 360 এ দুজনকার এলসিএম হবে, সবাই জানে। এবার 81 মানে হচ্ছে 9 ইন্টু 9। এবার কেউ বলতে পারে দাদা কেন 9 ইন্টু 9, 3 ইন্টু 27 তো লিখতে পারি। আমি দেখবো যে সবচেয়ে বড় কোন নাম্বারটা এর মধ্যে লুকিয়ে আছে, সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় দেখতে পাচ্ছি 9 লুকিয়ে আছে, 18 লুকিয়ে আছে, কিন্তু 18 কি থাকা আমায় খুঁজে বার করার জন্য এখানে একটা প্রাইম, সরি এখানে একটা কম্পোজিট নাম্বার বা 2 এর কোনো গুণিতক থাকা উচিত ছিল, কিন্তু এর মধ্যে 2 এর কোনো গুণিতক নেই। তাহলে আবার কি দেখতে পাচ্ছি, 9 হচ্ছে সবচেয়ে বড় নাম্বার, যেটা এটাকে পুরোপুরি ভাগ করে, তাই তো? তাহলে 9 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তাহলে 9 ইন্টু 40 হচ্ছে 360। তাহলে আমি একটা 9 পুরোপুরি নিয়ে নিয়েছিলাম, আর একটা 9 এর মধ্যে কিন্তু নেই। আর একটা 9 কিন্তু এখানে, এটা যদি 81 দিয়ে পুরোপুরি ভাগ যেত তাহলে বলতাম হ্যাঁ যে কোনো কিছু আমার নেওয়া বাকি নেই, কিন্তু দেখছি 9 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে আর একটা 9 এখনো বাকি আছে, তাহলে আর একটা 9 এর সঙ্গে গুণ করে দাও, গল্প শেষ। তাহলে আর একটা 9 গুণ করার পরে, আর একটা 9 গুণ করার পরে আমি গুণফলটা বার করবো কি করে, এক্ষুনি শিখিয়েছি। এই 360 ইন্টু 9 করার জন্য আমার গুণ করার দরকার হয় না, 360 মাইনাস এটা করলেই গল্প হয়ে যায়। এটা করলেই হয়ে যায়, এরকম ভাবে গুণ করবে, ঠিক আছে? কখনো 9 0 0 9 6 54 4 হাতে 5, 9 3 27 32 3240, এটা করতে পারবে, কেন করতে পারবে না? বাট তার চেয়ে এটা আরো বেশি তাড়াতাড়ি হবে। 0 6 10 4 দিলে 3 থেকে 4 2 3240, ঠিক আছে? একদিন বসবো সবার সব পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে ক্যালকুলেশন নিয়েও ক্লাস করাবো, ঠিক আছে? ক্যালকুলেশনের অনেক অনেক বড় বড় গল্প আছে। স্যার 22-40 লিখলেন না কত? 22 40 লিখেছি কোথায়? এটা 3। আমার হাতের লেখা থ্রি একটুখানি রেখে। খারাপ। আমার হাতের লেখার জন্য, তারপরে আঁকার জন্য নোবেল প্রাইজ দেবে দুদিন পর। আচ্ছা, তাহলে বোঝা গেছে, তাহলে এলসিএম একদম পরিষ্কার হয়ে গেছে সবার। স্যার যদি 3টা 4টা সংখ্যার ডিজিট থাকে সেক্ষেত্রে? একটু সবর করে, একটু আস্তে আস্তে, ও তাড়াহুড়ো করলে হজম হবে না ব্যাপারটা। রবিবারের ব্যাপার, 3টে 4টে সংখ্যা নিয়ে আমরা এক্ষুনি হুড়োড়ি করবো না। 3 4টে সংখ্যার জন্য আর একটা জিনিস শিখতে হবে, ঠিক আছে? সেটা শেখার পরে হুড়োড়ি করবো, আস্তে আস্তে খাবো, হজম হবে, খুব ভালো থাকবে, অনেকক্ষণ টেকসই হবে ব্যাপারটা।
এবার দেখো আর একটা সুন্দর জিনিস শেখাই, এই 36, 45 আর 80, 36, 45 আর 80, 36, 45 আর 80 এলসিএম বার করার জন্য আমি ধরলাম যে এই দুটো নাম্বারে এলসিএম আমি জানি না। তাহলে আমি কি করব? আমার আমার মাথায় লেখা আছে আমি একটা গাধা, আমি অঙ্ক জানি না, আমার নাম্বার নিয়ে কোনো আইডিয়া নেই, তাহলে আমি অঙ্ক কি করতে পারবো না? তাহলে গাধাও অঙ্ক করতে পারে। দেখো আমি তিনটে নাম্বারের বড় নাম্বার মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা? 80। আমি ধরে নিলাম এলসিএম হচ্ছে 80। এলসিএম হচ্ছে কত? 80। তাহলে এলসিএম কথার অর্থ কি? সব থেকে বড় কমন মাল্টিপল যেটাকে এও ভাগ করে এও ভাগ করে। তাহলে আমি 80-র মধ্যে কোন পার্টটা 45-এর মধ্যেও নিইনি আর 36-এর মধ্যেও নিইনি, এটা বার করতে হবে। তাহলে দেখো 45-এর মধ্যে আমি 45-কে লিখতে কি পারি? 9 into 5, 9 into 5, 9 into 5 লিখতে পারি। তাহলে আমি দেখছি এই 5টা পুরোপুরি চলে গেছে, এই 5টা পুরোপুরি এর মধ্যে ঢুকে গেছে, তাই তো? 5টা পুরোপুরি ঢুকে গেছে, 5 × 80, কিন্তু 9টা নেই। তাহলে 9টা এর সঙ্গে অ্যাড করে দাও। এবার 36-এর মধ্যে কোন পার্টটা এর মধ্যে নেই কে বলতে পারবে? বলবে 4 × 9 = 36, 4 × 9 = 36। তাহলে আমি দেখতে পাচ্ছি 9টা পুরোপুরি আছে। 9টা কি না, সরি, 4টা পুরোপুরি আছে। 80-র মধ্যে কি 4টা পুরোপুরি আছে, নেই কোনটা? 9টা। নেই কোনটা? 9টা। না না না, আমি তো এখানে 9 তো অলরেডি করেই ফেলছি, সরি। এই তো 9 তো স্যার নিলেন, 4টা তো আছে এর মধ্যে। সরি। তাহলে আমি আর এই নাম্বারটা দিকে তাকাবো না, আমি আলটিমেট এই দুটো সংখ্যার এলসিএম বার করে ফেলেছি, 80 × 9। এবার এই লাস্ট নাম্বার যেটা 36, তার মধ্যে কোন নাম্বারটা এর মধ্যে নেই? আমি দেখছি 4 × 9 = 36, 4 36কে ভাঙলে 4 পাই আর 9 পাই। তাহলে 9ও পুরোপুরি এখানে আছে আর 80-র মধ্যেও 4 ঢুকে আছে। তার মানে আলটিমেট এটাই হচ্ছে আমার তিনটে সংখ্যার এলসিএম। বলো এর চেয়ে সোজা নিয়ম আর কি হতে পারে? আলটিমেট দুটো সংখ্যার এলসিএম জানারও দরকার নেই, দেখো 81, 60, 72, সবচেয়ে বড় নাম্বার কে? তাহলে ধরে নিলাম এলসিএম হচ্ছে 81। তাহলে এই 81 এর মধ্যে 60-এর কোন অংশটা নেই? 60-এর কোন অংশটা নেই কে বলতে পারবে? একদম 20 হচ্ছে 60-এর মধ্যে নেই। 72-এর মধ্যে কোন অংশটা নেই কে বলতে পারবে? 72-এর মধ্যে এই পুরোটার কোন অংশটা নেই। কেন? 8 কেন? 8 কেন? 9টা পুরোপুরি এর মধ্যে আছে, তাই তো? 20টার মধ্যেও 4 আছে, তাহলে 2 পার্টটা শুধু দেখতে পাচ্ছি না, 2 আর নেই, কারণ 8 দিয়ে 20কে ভাগ যায় না। তাহলে 2 শুধু এর মধ্যে ঢুকিয়ে দাও, গল্প শেষ। 81 × 20 × 2, 81 × 20 × 2 হচ্ছে এলসিএম। কোনো ডাউট? কেউ বলবে কোনো ডাউট? স্যার 20-র মধ্যে কি 2টা আসছে না? হ্যাঁ, কি হয়েছে? আমায় খুঁজে বার করতে হবে বাবা 8, বাবা খুঁজে বার করতে হবে আমাকে 9 × 8 মানে 2 এর কিউব। 3টে 2 খুঁজে বার করতে হবে। 3টে 2 কি এখানে আছে? 3টে 2 কি এখানে আছে? কে বলছে? এরকম কথা বললে কি করে হয়? এরকম কথা বললে তো আমার খুব রাগ ধরে যায়। বুঝলাম স্যার, বুঝে গেছি। 81 × 20, এই 20-র মধ্যে আমি আলটিমেট লিখতে পারছি 2 × 2 × 5। আমি দুখানা 2 দেখতে পাচ্ছি, দুখানা 2, এখানে 3টে 2 আছে, তাহলে একটা 2 এখনো নেই। এরপরে যদি প্রশ্ন করো তাহলে আর বলবো আজকের ক্লাস এখানেই বন্ধ।
আর কিভাবে এলসিএম ছোট করাবো বলো? দুটো সংখ্যা, দুটো নাম্বার বা তিনটে নাম্বার অব্দি এলসিএম আমরা এই মেথডে করতে পারবো। চারটে নাম্বার এখন আমি বলবো না, পরে বলেছি। চারটে নাম্বার দিয়ে এলসিএম খুবই কম থাকে। পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে ম্যাক্সিমাম থাকে 2 থেকে 3টে নাম্বার। চারটে নাম্বার একদম এক্সট্রিম লেভেলে থাকে। ঠিক আছে, এই প্রসেস পুরোপুরি একদম ধাতস্থ হয়েছে না আরো 4-5টা বলতে হবে? স্যার আর একটা দুটো হোক, স্যার উদাহরণ হোক। আরো একটা দুটো উদাহরণ হোক। শ্যামসুন্দর বলছি, শ্যামসুন্দরের কথা আমি ফেলতে পারি না, কারণ হচ্ছে খুব ভালো ক্লাস করে এবং আমি যেটা বলি সেটা শোনে, খুব ভালো ছেলে। তাহলে বলো 56, 40 আর 25 এর মধ্যে সবচেয়ে বড় কে? 56। তাহলে 56 যদি সবচেয়ে বড় হয়, তাহলে 40-এর মধ্যে 56-র কোন পার্টটা নেই? তাহলে আমি কি দেখতে 5। পাচ্ছি? 56, একদম 56 মানে হচ্ছে 7 ইন্টু 8, 7 ইন্টু 8, আর 40 মানে হচ্ছে 8 ইন্টু 5। তাহলে 8টা পুরোপুরি 56-র মধ্যে আছে, নেই কে? 5। তাহলে 56 ইন্টু 5 হয়ে গেল আলটিমেট এই দুটো সংখ্যার এলসিএম। ঠিক আছে, বাকি কে পড়ে আছে? 25। 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার। 25 মানে 5-এর স্কোয়ার। আমি এখানে একটা 5 দেখতে পাচ্ছি, জাস্ট আর একটা 5 গুলো, গল্প শেষ। তোমরা আগের মেথডে যে আনসার বের করেছিলে এই মেথডেও সেম আনসার বেরোচ্ছে কিনা চেক করে দেখে নাও। আগের মেথডে যে আনসার ছিল এই আনসারও কি এক হয়েছে? মনে কোনো ডাউট থাকলে একবার চেক করে দেখে নাও। জানি ডাউট থাকবে, একবার চেক করে দেখে নাও। আনসার এক বেরোচ্ছে তো? পঁচিশ, 40, 56টা স্যার অ্যান্সার বেরোয়নি। আগেরটা 1400 বেরিয়েছিল। মেলেনি? না স্যার, আগেরটা 1400 বেরিয়েছিল। সবাই কি তাই বলছে? কারণে মেলেনি? এইভাবেও তো 1400 বেরিয়েছে দাদা। তাহলে তো আমি অঙ্ক করা ছেড়ে দেবো ভাবছি আজ থেকে। না হলে না না স্যার, না না স্যার, না না স্যার, স্যার 1400 বেরিয়েছে, বেরিয়েছে। এই জন্য বলি যে কারোর বেশি ভালো বলতেন, আমি শ্যামসুন্দর কারোর বেশি ভালো বলে ফেলেছিলাম। তুমি আমার নাকটা কাটিয়ে গেলে, যা ধ্যাৎ। তাহলে বলো, এর চেয়ে ভালো নিয়ম আর তোমাদের কি শেখাবো? এবার একটুখানি আলটিমেট লেভেলে যাই, একদম লাস্ট লেভেলে যাব। এরপরে আর এলসিএম বার করবো না, এলসিএম বার করা একদম শিখে গেছি তো একদম। আর যে এলসিএম এর দিক 2 অঙ্ক বা 3 অঙ্ক সব পারবো। আর তার আগে সবাই একটু 35 অব্দি নামতে যেন মুখস্থ থাকে। আর যেটা বললাম, প্রতিদিন যেন 10 থেকে 15 মিনিট, যদি আধ ঘন্টা 1 ঘন্টাও না পারা যায়, 10 থেকে 15 মিনিট যেন গুণটা করা হয় বাড়িতে। আচ্ছা, 22, 54, 108, বলো এদের এলসিএম কি হবে? আচ্ছা, আর একটা হচ্ছে 33, 44, 143, এই দুটো বলো। আর এর সঙ্গে আরেকটা যোগ করে দিই, 198। না, এবার একটুখানি টাফ করে এলাম ব্যাপারটাকে।
22, 54, 108, 33, 44, 143, 198। কি হলো চুপচাপ কেন, এত সময় লাগছে না? 10 সেকেন্ডে বেশি লাগার কথাই নয়। একটু চোখছে দেখো, 54 দুগুণে 108 হয়, 54 দুগুণে 108। তার মানে যখন ডাইরেক্ট দেখছি এটার মাল্টিপল এটা, তখন এই নাম্বারটার কোনো অস্তিত্বই নেই। যখনই দেখবো কোনো একটা সংখ্যার ডাইরেক্ট মাল্টিপল আছে, ডাইরেক্ট মাল্টিপল, ঠিক আছে, যেমন হচ্ছে বললাম তোমাকে 8 এবং 16 ডাইরেক্ট মাল্টিপল, এদের এলসিএম কত হয় সবসময় 16, ঠিক আছে। 11, 22 এদের এলসিএম কত হয়, ডাইরেক্ট মাল্টিপল সবসময় 22। গ্রেটেস্ট নাম্বার ইজ দ্য এলসিএম এন্ড স্মলেস্ট নাম্বার ইজ দ্য এইচসিএফ, ঠিক আছে। এটা হচ্ছে কমন সেন্স, ঠিক আছে, এটা সবসময় বুঝতে হবে। 54 আর 108 এটা হচ্ছে ডাইরেক্ট মাল্টিপল। ডাইরেক্ট মাল্টিপল মানে এর কোনো আর কাজ নেই, আমার কাজ হচ্ছে একে আর একে নিয়ে, ঠিক আছে। 22 আর 108, তাহলে 108 এর মধ্যে কি আছে, সরি 22 এর মধ্যে কি আছে, 2 × 11। এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যায়, বলবে না দাদা কোনোদিন যায় না, কিন্তু 2 দিয়ে ভাগ যায়, কারণ লাস্টে কি দেখতে পাচ্ছি 8 আছে। আমার ইউনিট ডিজিট কি, ইউনিট হচ্ছে ইভেন নাম্বার। তাহলে এই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করলেই গল্প শেষ। এই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ করা মানেই গল্প শেষ। 1125। হ্যাঁ 1125। 1188, একদম ঠিক কথা বলেছে। তাহলে বোঝা গেল কত তাড়াতাড়ি অঙ্কটা করা গেল। সিমিলারলি দেখো এই সংখ্যাটার মধ্যে এই চারটে সংখ্যা খুবই চেনা পরিচিত সংখ্যা। এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা ভদ্রলোক লুকিয়ে আছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে একটা ভদ্রলোক লুকিয়ে আছে। সে কে? সেটা কে? সে হচ্ছে 11। এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 11-র মাল্টিপল। এই সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 11-র মাল্টিপল। ধরে নিলাম কি 198 হচ্ছে এলসিএম। আমি সবসময় গ্রেটেস্ট নাম্বার ধরে নেবো এলসিএম 198। মানে 143 এর কোন পার্টটা 198 এ নেই? তুমি দেখতে পাচ্ছ 11 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 11 ইন্টু 13 করলে হয়, 11 ইন্টু 13 করলে হয় 143। কেউ কোনো অবজেকশন করবে? বলবেন না দাদা কোনো অবজেকশন নেই। সিমিলারলি 198 এর মধ্যেও 11 আছে, এটা কি হয় 11 ইন্টু 18, 11 ইন্টু 18, 11 ইন্টু 18 হয় 198। তাহলে 11 পুরোপুরি এখানে আছে, 13টা এখানে নেই, জাস্ট এর সঙ্গে 13। 44, 44 কি করব 4 ইন্টু 11, 4 ইন্টু 11। তাহলে 4-এর পুরোপুরি কি 18-কে 4 দিয়ে ভাগ যায় না, শুধু 2 দিয়ে ভাগ যায়, শুধু 2 পার্টটা এর মধ্যে আছে আর 11 পার্টটা পুরোপুরি এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এটা শুধু এখানে 2 গুণ হয়। 33, 33 কি 3 ইন্টু 11। তাহলে আমি দেখছি 11 পুরোপুরি এখানে আছে, 11 পুরোপুরি এখানে আছে, ঠিক আছে, 11 পুরোপুরি এখানে আছে। আচ্ছা এটাতে কি কিছু না, ঠিকই আছে, 11 পুরোপুরি এখানে আছে। আর 3 কি এর মধ্যে কোথাও লুকিয়ে আছে? 3 কি এর মধ্যে কোথাও লুকিয়ে আছে? হ্যাঁ লুকিয়ে আছে, 18-এর মধ্যে 3 ইন্টু 6 লুকিয়ে আছে। তাহলে এই পুরো সংখ্যাটাই এর মধ্যে আছে, এই পুরো সংখ্যাটাই 33টা পুরো এর মধ্যে আছে। তাহলে আর কিছু গুণ যাবে না। এই হচ্ছে এলসিএম 198 ইন্টু 26, 198 ইন্টু 26 হচ্ছে এলসিএম। বলো তাহলে 198 ইন্টু 26 গুণ করবো কি করে? আমি কি করবো 198-কে 20 দিয়ে গুণ করবো। আমি সবসময় এরকম ভাবে গুণ করবো, 198 ইন্টু 26 করবো না। 198-কে আগে ওদের কমন বেস, যেটা আমাদের জানা, যেটা আমাদের চেনাশোনা, যার সঙ্গে আমাদের পরিচয় আছে, সেরকম সংখ্যার গুণ আগে করবো। 20, যেখানে গুণ করা খুব সোজা, 3960, ঠিক। আর এবার কি 198 ইন্টু 6 এসে যোগ করবো। কিছু ভুল করলে বলবে। ভুল করেছে কিছু? অভিষেক হ্যাঁ স্যার।
ভুল করেছি? কি ভুল করেছি? হ্যাঁ স্যার, গুণে তো ওটা স্যার 198 যদি আমরা 200 ধরে নিই, 200 কে 6 দিয়ে গুণ করলে 1200, যদি আবার বিয়োগ করলে এভাবে যদি করি, তাহলে স্যার ওটাও তো শর্ট প্রসেস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম, সেটাও করতে পারো, কোনো আপত্তি নেই। মানে আমার গুণফল কিছু ভুল হয়েছে কি? গুণফলে কিছু ভুল স্যার হয়নি তো? 5148, স্যার 5148। সে কি? গুণটা স্যার ভুল হয়েছে মনে হচ্ছে। তাই এরকম? 5148 বলছে শ্যামসুন্দর। আলটিমেট কি 198 ইন্টু 26। না, আমাকে বলছে, এটাও খুব ভালো উত্তর দিয়েছে, 200 ইন্টু 26 যদি করে নি, তার মানে কি 198 কে আলটিমেট কি করেছি, 200 মাইনাস 2 ইন্টু 26। এটাও খুব একটা ভালো খারাপ নিয়ম নয়। 26 দুগুণে 52, 52 আর 26 দুগুণে আবার 52 বিয়োগ। ফাইভ ওয়ান ফোর এইট, তাই তো? হ্যাঁ 5148 হয়েছে, কিছু একটা ভুল হয়েছিল। কি ভুল করেছিলাম একবার দেখিনি। ওই যে স্যার 198 6 দিয়ে এটা 3960 তো হচ্ছে বাবা, 6 দিয়ে গুণ করেছিলাম। তো ওটা হ্যাঁ, এইটা 1188 ভুল হতো। করছি। এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কিছু একটা ভুল করেছিলাম, যাক ইটস ওকে, নট এ বিগ ডিল, এরকম ছোটখাটো ভুল হতেই পারে। তাহলে বোঝা গেল আলটিমেট কতটা ইজি হয়ে গেল অঙ্ক এখন এলসিএম, বলো। এই মেথডটাই স্যার ইজি লাগছে। হ্যাঁ স্যার, এই কুইক মেথডটাই ভালো আগেরটার থেকেও। হ্যাঁ সে তো লাগবেই, যত আপডেটেড জিনিস হবে তত বেশি ভালো লাগবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মেথড গুলো মাথায় যেন থাকে, মাথায় থাকলেই ঠিক আছে, ইমপ্লিমেন্ট করতে পারলে ঠিক আছে, কোনো আপত্তি নেই। যদি ইমপ্লিমেন্ট করতে না পারো তখন কিন্তু চাপ। এটা ইমপ্লিমেন্ট করাটা তখনই হবে যখন বাড়িতে খুব বেশি প্র্যাকটিস হবে, খুব বেশি প্র্যাকটিস। ঠিক আছে, ডিভিশন মেথড একদম ভুলে যাব, ডিভিশন মেথড থেকে পুরো বেরিয়ে যাব। ঠিক আছে, ডিভিশন মেথড থেকে আমি পুরোপুরি বেরিয়ে চলে যাব। প্রাইম ফ্যাক্টরাইজেশন আর এই মেথডটা ওয়ান কাইন্ড অফ প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি জাস্ট একটুখানি এটাকে কি করে নিয়েছি, আর একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর কিছুই না। এখানেও কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনই করছি আমি, আমি শুধু প্রাইম নাম্বার গুলোকে দিয়ে কেটে মানে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আলটিমেট কি না একটু আর একটু টাইম সেভিং, এটা আর কিছুই না। আর এরপরে আর কোনো মেথড, কুইক মেথড আর নেই বাজারে, আলটিমেট এটাই আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা শিখব দুটো জিনিস। এটা আমরা সবাই শিখে এসেছি, আর এটাও আমরা জানি একটু আধটু, যে প্রাইম নাম্বার এন্ড কো প্রাইম নাম্বার, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু। প্রাইম নাম্বার আর কো প্রাইম নাম্বার মধ্যে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। প্রাইম নাম্বার কে কে আছে আমরা জানি, ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, 2 3 5 7 9 11 13, সরি 9, তাহলে 2 3 5 7 11 13 এই সংখ্যাগুলো হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কি না, এই নাম্বারগুলোকে সেই নাম্বার এবং এক ছাড়া কখনো কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। দিস নাম্বার আর অনলি ডিভিজিবল বাই দেম অ্যান্ড ওয়ান অনলি। ওকে, তাহলে সেই নাম্বার এবং এক ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে এই সংখ্যাগুলো পুরোপুরি ভাগ যায় না।
তাই জন্য এদের বলা হয় প্রাইম নাম্বার। নাও হোয়াট ইজ কো প্রাইম নাম্বার? কো প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার, কো প্রাইম নাম্বার সবসময় পেয়ারে হয়। কো প্রাইম নাম্বার সবসময় কি হয়? পেয়ারে হয়। কো কো মানে হচ্ছে পেয়ার, ঠিক আছে? মানে কি, ধরো বললাম 2 এবং 5, 2 এবং 5 এরা হচ্ছে দুজনেই প্রাইম নাম্বার, দুজনেই প্রাইম নাম্বার, এবং দে আর কো প্রাইম অলসো, দে আর কো প্রাইম অলসো। মানে কি, এদের কোনো কমন ফ্যাক্টর নেই, এদের কোনো কমন ফ্যাক্টর নেই যে একেও ভাগ করে বা একেও ভাগ করে। সিমিলারলি আর একটা কথা আমি তোমাদের বলে দিই, যেমন 12 আর 16 এরা কি কোপ্রাইম নাম্বার? না, কারণ এই সংখ্যাটার মধ্যেও 4 লুকিয়ে আছে আর এই সংখ্যাটার মধ্যেও 4 লুকিয়ে আছে। তার মানে সব থেকে বড় ফ্যাক্টর, সব থেকে বড় ফ্যাক্টর যে 12 কেও কাটে 16 কেও কাটে, সব থেকে বড় ফ্যাক্টর যে 12 কেও কাটে 16 কেও কাটে, সে হচ্ছে 4। সব থেকে বড় ফ্যাক্টর যে 12 কেও কাটে 16 কেও কাটে, সে হচ্ছে 4। কাটলে কি পাই? 3,4, 3,4। নাও 3,4 হচ্ছে কো প্রাইম নাম্বার। কারণ কি, আর কোনো এদের মধ্যে কমন ফ্যাক্টর লুকিয়ে নেই যে 3 কেও কাটবে 4 কেও কাটবে, ঠিক আছে? যে 3 কেও পুরোপুরো ভাগ করবে আর 4 কেও পুরোপুরো ভাগ করবে। সেই কনসেপ্ট থেকেই এসছে আমাদের এইচসিএফ এর কনসেপ্ট। এইচসিএফ এর কনসেপ্ট, এইচসিএফ মানে কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর তার মানে কি, সব থেকে বড় ফ্যাক্টর দুটো সংখ্যার, যেমন ধরলাম 36 এবং 120। সব থেকে বড় ফ্যাক্টর যে 36 কেও কাটবে 120 কেও কাটবে। 36 এর ফ্যাক্টর গুলোর মধ্যে কে কে আছে বলবো আমি, 2, 1, 3, 4, 9, 12, 18 এবং 36। কোন সংখ্যা বাদ দিয়েছি? হ্যাঁ, 6 বাদ দিয়েছি। ঠিক আছে? সিমিলারলি 120 যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি পাবো? 1, 2, 3, 4, 6, আর কি পাবো? 10, 12, আর কি পাবো? 15 দিয়ে কাটা যাচ্ছে। আচ্ছা, 15, 20, 24, এইটা বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে সব থেকে বড় নাম্বার, সব থেকে বড় নাম্বার, বড় ফ্যাক্টর, এবং সেটা দুইয়ের মধ্যেই আছে, যেটা একেও কাটে একেও কাটে, সেরকম সব থেকে বড় কমন ফ্যাক্টর কি দেখতে পাচ্ছি? বলবো 20 এর মধ্যে কি 8 হবে? 5 তো হবে, কি আছে? যে 120 হ্যাঁ, 5 আছে, 5টা লিখতে ভুলে গেছি। এই ছোটখাটো জিনিসগুলো চোখে দেখবে না, এগুলোকে অমিট করে দেবে। আলটিমেট যেটা বোঝানোর আমার মোটিভ, সেটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, 5 অবশ্যই আছে। তাই না লেখে তার আর কি করা যায়, হাত থেকে বেরোয়নি। তাহলে আমি কি বোঝাতে চাইছি না, এই যে ফ্যাক্টর গুলো, এগুলো কি কমন ফ্যাক্টর, সরি, এটা কি কাউন্টেবল ফ্যাক্টরস, মানে কি এর বাইরে আর কোনো নাম্বার হয় না। এই প্রত্যেকটা নাম্বার দিয়ে 36 কে ভাগ করা যায়, এই প্রত্যেকটা নাম্বার দিয়ে 120 কে ভাগ করা যায়। তাহলে এই নাম্বার গুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার, এই নাম্বার গুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার যে 36 কেও পুরোপুরি কাটে এবং 120 কেও পুরোপুরি কাটে, সেটা কে? সেটা একমাত্র 12। সেটা একমাত্র 12। 12 কে কাটার পরে থাকে 3, 12 কে কাটার পরে থাকে 10, 12 কে কাটার পরে থাকে 3, আর 12 কে কাটার পরে থাকে 10। এই 3 আর 10 এর মধ্যে আর কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। 3 আর 10 এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এই 3 আর 10 কে বলবো কো প্রাইম নাম্বার। 3 আর 10 হচ্ছে কি, এরা কো প্রাইম নাম্বার। তার মানে এই 3 আর 10 এর মধ্যে
আর কোনো কমন ফ্যাক্টর নেই এক্সেপ্ট ওয়ান। এক্সেপ্ট হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে আমি জানি সবার হচ্ছে কমন ফ্যাক্টর। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে এক্সেপ্ট ওয়ান আর কোনো কমন ফ্যাক্টর নেই, তাই এই দুটো সংখ্যাকে বলবো কোপ্রাইম নাম্বার। এবং এই কারণেই কোপ্রাইম নাম্বারের HCF হয় ওয়ান। ঠিক এই কারণেই কোপ্রাইম নাম্বারের HCF হয় ওয়ান। এবারে যদি বলে যে 3 আর 10 এদের এলসিএম কত, তাহলে আমি কি করে দেবো যে 3 আর 10 এর মধ্যে কোনো কমন মাল্টিপল আমি খুঁজে পাবো না, ঠিক আছে? 3 আর 10 এর মধ্যে আমি কোনো কমন মাল্টিপল খুঁজে পাবো না, কারণ হচ্ছে সেই সংখ্যাটা 3 কে দিয়েও কাটবে না বা 10 দিয়েও কাটবে না, কারণ এদের HCF হচ্ছে কি 1। সেই সংখ্যাটা 3 কেও কাটবে না, 10 কেও কাটবে না। তাহলে এই ধরনের সংখ্যা যাদের হচ্ছে কোপ্রাইম নাম্বার, এদের HCF 1, এদের এলসিএম হয় এদের সংখ্যাগুলোর প্রোডাক্ট। এদের এলসিএম হয় কি সংখ্যাগুলোর প্রোডাক্ট। এদের এলসিএম কি হয় সংখ্যাগুলোর প্রোডাক্ট। তাহলে কোপ্রাইম নাম্বারের এলসিএম বার করার নিয়ম হচ্ছে জাস্ট প্রোডাক্ট অফ দ্য নাম্বার, আর কিছু করার দরকার নেই। তাহলে যখনই দেখবো কোপ্রাইম নাম্বার আমি কি করে দেবো, এদের গুণ করে দিয়ে এলসিএম বার করে নেবো, ঠিক আছে? তো এরকম কোপ্রাইম নাম্বার অনেক আছে, যেমন হচ্ছে ধরলাম 12, 17, ঠিক আছে, 20, 21, 23, 24। সবসময় কনজিকিউটিভ নাম্বারস আর কোপ্রাইম নাম্বার, ঠিক আছে? কনজিকিউটিভ নাম্বারস আর কোপ্রাইম নাম্বারস। all coprime numbers in itself are coprime numbers, ঠিক আছে? all prime numbers itself are coprime numbers, all consecutive numbers are always coprime number, ঠিক আছে? এরকমই একটা অঙ্ক পরীক্ষায় এসেছিল কদিন আগে, বুঝলাম। আর এখানে কোনো ডাউট নেই তো কারোর? কোনো ডাউট নেই একদম। এরকম একটা অঙ্ক 2023 CHSL প্রিলিমসে এসছে। Product of two coprime number is 143. Find বুঝা গেল? Product of two coprime numbers is 143. Find the LCM of that two numbers. বলো কি হবে? আমাকে শ্যামসুন্দর বলবে আনসার কি। 143। বাহ, এটা শ্যামসুন্দর সুন্দর বুঝে গেছে। তাহলে আমার কথা একদম ঠিক মনে হলো। তার মানে কি, যখন কোপ্রাইম নাম্বারের গুণফল বলা আছে, প্রোডাক্ট বলা আছে, সেটা সবসময় তবে এলসিএম এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়। দুটো সংখ্যার প্রোডাক্ট ইকুয়াল টু এলসিএম অফ দ্যাট টু নাম্বার। অলওয়েজ প্রোডাক্ট অফ কোপ্রাইম নাম্বারস ইজ ইকুয়াল টু এলসিএম অফ দ্যাট টু নাম্বারস। এটা সারা জীবন সত্য, ঠিক আছে? এবার আমি কয়েকটা জিনিস বলবো, এটা খুব মন দিয়ে শুনবে। তাহলে প্রাইম, কোপ্রাইম, HCF এর কনসেপ্ট সবই শিখে গেছি। বাকি আছে যেটা, সেটা হচ্ছে ওয়ান সেকেন্ড, জল খাই। কেমন লাগছে আজকের ক্লাস বলো? কত কিছু জিনিস শিখতে পারছো সেটা বলো। স্যার ভালো লাগছে।
divisibility of 2, 4, 8, 16 and 32. দুই, 4 এবং 8 আমি আগের দিনে শিখিয়ে দিয়েছি। 2, 4 এবং 8 আমি আগেই শিখিয়ে দিয়েছি। 16 আর 32 কি শিখিয়েছিলাম? বলবেন? না। শেখাই। তাহলে এই যে সংখ্যাটা লিখেছি, এই সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল হবে। কারণ কি? কারণ এর লাস্ট ইউনিট ডিজিট এটা 2 দিয়ে ডিভিজিবল। তাহলে 2 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি? যদি কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিট বা ইউনিট প্লেসে যে নাম্বারটি আছে সেটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় বা সেটা যদি ইভেন হয়, আমরা বলতে পারি যে পুরো সংখ্যাটিও 2 দিয়ে ভাগ যাবে। সিমিলারলি যদি 4 দিয়ে করতে তাহলে আমাকে কি দুটো নাম্বার, লাস্ট দুটো নাম্বারকে দেখতে হয়। যখন 8 দিয়ে করতে তখন আমাকে কি করতে হয়? লাস্ট 3টে নাম্বার দেখতে হয়। এই অবধি আমাদের শেখা আছে। 2 দিয়ে আমরা লাস্ট নাম্বারকে দেখব, 4 দিয়ে আমরা লাস্ট দুটো নাম্বারকে দেখব, 8 দিয়ে করলে আমরা লাস্ট 3টে নাম্বারকে দেখব। তাহলে দেখো প্যাটার্নটা ফলো করো। আমরা কি একটা করে ডিজিট খালি সরে সরে যাচ্ছি, একটা করে ডিজিট আমরা কি জাস্ট সরে সরে যাচ্ছি, শিফট করছি আমরা। তাহলে বলো তো, নিজেই বলো, যখন 16 দিয়ে ডিভিজিবিলিটি চেক করব তখন আমরা কি লাস্ট ডিজিট দেখব। তাহলে এটাই 2, এটাই 3, এটাই 4। এবার যখন আমরা 32 দিয়ে ডিভিজিবিলিটি চেক করব তখন আমরা লাস্ট 5 ডিজিট দেখব। এটাই হচ্ছে শেখানোর ছিল আমার। এটা আমি আগের বারে শেখাইনি। কারণ সেটা হচ্ছে এলসিএম এলসিএফ করার পরেই শেখা উচিত, তাই আমি শেখাইনি। ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের? The divisibility rule of 2, 4, 8 এটা তো আমাদের খুব ভালো করে জানা আছে। লাস্টের ডিজিটটা আমাকে কোনটা? 2 এরটা লাস্টের ডিজিট হবে না শুধু? হ্যাঁ তাই তো, জেনে আমি এখানে ছোট একটা দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2 এর জন্য। আর যখন 4 এ শিফট করছি তখন লাস্ট 2 ডিজিট, ওই জন্য 2 লেখা আছে। যখন 8 এ শিফট করছি লাস্ট 3 ডিজিট, ঠিক আছে? আর যখন 16 এ শিফট করছি লাস্ট 4 ডিজিট, 5, 6, 8, 2। ওকে, আর সরি এখানে 4, এটা হচ্ছে 4, এটা লাস্ট 5 ডিজিট। ঠিক আছে, পরিষ্কার একদম? স্যার এটা ছাড়া কি অন্য কোনো রুল হতে পারে? 16, 32 চেক না, করার জন্য? কোনো রুল হতে পারে না, কোনো রুল নেই। আর অন্য কোনো রুল হয় না বাবা, এর বাইরের কোনো রুল নেই। বুঝে গেছে তো? এই অব্দি ক্লিয়ার তো? এটা কেন বোঝালাম এটা একটু পরেই আমি বলবো। এটা অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই? আচ্ছা, না। এবার আমরা শিখবো একটা সুন্দর জিনিস, যেটা আমি প্রথমেই বলেছিলাম, ডিভিসিবিলিটি রুল অফ 3 and 9। 3 আর 9 এর মধ্যে 3টা আমরা খুব ভালো করে জানি এবং 9টাও আমরা আরো ভালো করে জানি। যে কোনো একটা সংখ্যার কোনো একটা সংখ্যার যদি সাম, ডিজিটগুলোর সাম যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই পুরো সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল। আর যদি কোনো একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিটের সাম 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই সংখ্যাটাও 9 দিয়ে ডিভিজিবল। তাহলে এই সংখ্যাটাও 9 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ কি না বলবে? একদম হ্যাঁ স্যার, কোনো আপত্তি নেই। এবার আমি বললাম যে এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করার পরে কত অবশেষ থাকবে বলো।
হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার আফটার ডিভাইডিং দিস নাম্বার বাই 9? এই নাম্বারটাকে 9 দিয়ে ভাগ করার পরে কত রিমাইন্ডার থাকবে? কি করে বলবে? কে বলতে পারবে? আমি কি করে বলবো? সবসময় মনে রাখবো যে এইখান থেকেই এসছে আমাদের ডিজিটাল সামের কনসেপ্ট। ডিজিটাল সাম, ডিজিটাল সাম মানে আর কিছুই নয়, কোনো একটা সংখ্যার মধ্যে যে ডিজিট গুলো আছে প্রত্যেকটা ডিজিটকে যোগ করার পরে সেই যোগফলকে 9 দিয়ে ভাগ করার পর যা রিমাইন্ডার থাকে সেটাই হচ্ছে ডিজিটাল সাম, সেটাই হচ্ছে ডিজিটাল সাম। তাহলে এই 2, 7, 8, 9, 5, 4, 3 যোগ করে ফেলো। 7 আর 2 9, 8 17, 17 আর 9 হচ্ছে কত? 26, 26 হচ্ছে 31, 35 আর 3 38। 35 ঠিক করেছি যোগ? বলবে হ্যাঁ একদম ঠিক করেছি। তাহলে এই 38 কে 9 দিয়ে ভাগ করা যায় না। 38 হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল। তাহলে 9 দিয়ে ডিভিজ করলে কত থাকে? 2 থাকে রিমাইন্ডার। 2 থাকে হচ্ছে রিমাইন্ডার। তাহলে এই সংখ্যাটার ডিজিটাল সাম হচ্ছে 2। এই সংখ্যাটার ডিজিটাল সাম কত? 2। তাহলে আলটিমেট ডিজিটাল সাম যেটা হবে, তাহলে ডিজিটাল সাম কি করে বার করব? সংখ্যাকার ডিজিটগুলো আগে আমি দেখবো কি কি ডিজিট আছে। ডিজিটগুলোর প্রত্যেকটা সাম আমি বার করব। সাম বার করার পর 9 দিয়ে ভাগ করব। ভাগ করে যে রিমাইন্ডার পাবো সেটাই হবে সংখ্যাগুলোর ডিজিটাল সাম। ইজ ইট ক্লিয়ার টু অল? প্রত্যেকের পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই এত কিছু করার আমার দরকার নেই, এত কিছু পরীক্ষা নেই বার করবো না। ডিজিটাল সাম বার করার জন্য এত কিছু আমার দরকার হয় না। জাস্ট দেখো, মানে এই প্রশ্নটা আমার কখন অ্যাপ্লিকেবল হবে? যখন বলবে যে কোনো একটা সংখ্যাকে 9 বড় সংখ্যা দিয়ে দিল, দিয়ে বলবে 9 দিয়ে ভাগ করার পরে কত রিমাইন্ডার থাকবে। হ্যাঁ বললাম স্যার, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে 9, যেমন 7 আর 2 9 কেটে দিলাম, 9টা কেটে দিলাম, 5 আর 4 একদম 9। একদম। তাহলে আমার ওটাই আমাকে আর কি বার করতে হবে না, এই সংখ্যাগুলোর মধ্যে আলটিমেট 9 খুঁজে বার করতে হবে। তাহলে 9 খুঁজে বার করা মানে সেটা 9 দিয়ে ভাগ করা যায়, মানে 9 কে সেটা দিয়ে অমিট করা যাবে। তাহলে দেখো 2 আর 7 এদের যোগফল কত? 9। তাহলে আলটিমেটলি 9 দিয়ে ভাগ যায়, তাহলে একে আমার দরকার নেই। এখানে 9 ইটসেলফ বসে আছে, তাহলে এখানেও আমার দরকার নেই। 5 আর 4 যোগ করলে 9, বাদ দিয়ে চলে গেল। তাহলে পড়ে থাকে কে? 8 আর 3। তাহলে 8 আর 3 আমি যদি 8 কে আর 1 দিয়ে দিই, 8 কে যদি আর 1 দিয়ে দিই তাহলে 9 হয়ে যায়। তাহলে আমার একেও বাদ চলে যায়। তাহলে একে আমি 1 দিয়ে দিই, তাহলে একে 1 বিয়োগ করবো, তাহলে আলটিমেট কত পড়ে থাকবে? 2। আলটিমেট কত পড়ে থাকলো? 2। তাহলে কত বেরোলো রিমাইন্ডার? 2। তাহলে বোঝা গেল? তাহলে কোনো একটা সংখ্যার ডিজিটাল সাম বার করার জন্য আমায় কি করতে হবে? জাস্ট 9 গুলোকে খুঁজে বার করতে হবে। তার একটা সংখ্যা আমি তোমাদের দিই। স্যার 8 আর 3 ওটা 11 হচ্ছে, 1 + 1 2 যদি এভাবে করি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। কেন হবে? আমার আমার 9 করতে হবে, আমার টার্গেট থাকবে 9 করতে হবে, আমি এরকম ভাবে করি। তুমি যদি মনে করো হ্যাঁ 8 3 11 প্লাস 1 প্লাস 1 2 করবে, করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, ঠিক আছে। তার আর একটা সংখ্যা তোমাদের দিই। বল, এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পাবো? এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পাবো? তাহলে দেখো আমি 2 5 4, তাহলে আলটিমেট 2 5 4 মানে হচ্ছে 9 হয়ে গেল। 9 এখানেও আছে, 8 প্লাস 1 9। তাহলে আলটিমেট কোনো রিমাইন্ডার পাবো না, 0 পাবো। মানে এই সংখ্যাটা পুরোপুরি 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। এর মানে হচ্ছে এই সংখ্যাটা পুরোপুরি 9 দিয়ে ভাগ করলে মিলে যায়। এবার যদি অপশনে থাকে যে রিমাইন্ডার 0 হবে না 9 হবে, এই দুটোর মধ্যে কোনো একটা অপশন ধরো দিল, পরীক্ষার্থীর মানে যে প্রশ্ন করছে আমাদের এক্সামিনার, তার মাথায় অনেক সময় ভূত চাপে। সে কি করলো? 4টি অপশন এরকম দিল, 1 3 5 এবং 0 যা দিয়ে বললো 9। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা আনসার হবে? তাহলে কিন্তু সারা জীবন 9ই তোমার আনসার হবে। কারণ 0 লেখা মানেও যা, আর 9 লেখা মানেও তাই। 0 লেখা মানেও যা, 9 লেখা মানেও তাই। ধরো 63 63, এই সংখ্যাটির ডিজিটাল সাম কত? আমি কি বলবো? 6 + 3 9, 6 + 3 9, বা 6 + 3 9, বা কি 0। কারণ কি?
এই সংখ্যাটা 9 দিয়ে পুরোপুরি ভাগ যায়। ঠিক আছে, 9 কেও পুরোপুরি ভাগ যায়, আবার 0 দিয়েও পুরোপুরি ভাগ যায়। তার মানে কি, আবার একটা জিনিস লিখতে পারি, 7 কে 63 দিয়ে ভাগ করছি, 7 9 63, না লিখে 7 8 56, 6 থেকে 13 কত, 9। সরি আমি ভুল বললাম, 9 দিয়ে ভাগ করি, 7 দিয়ে দেন। 9 6 54, বুঝা গেল? আমি যদি 9 7 করতাম তাহলে 63 হতো, 9 7 63 হতো। আমি 7 অব্দি না গেলেই 6 অব্দি গুণ করে রেখে দিই, তাহলে আমার নিচে কি থাকে, 9 থাকে তো। তাহলে আমার নিচে কি থাকে, 9 থাকে, হ্যাঁ কি না? তাহলে এই সংখ্যাটার ডিজিটাল সাম যেমন 0 হতে পারে তেমন 9 হতে পারে। তাহলে 9 যদি আনসারে দেয় তাহলে সেটাও কিন্তু আনসার হতে পারে। কিন্তু আমি সাধারণত আমার পরীক্ষার হলে বা আমার প্রশ্নের স্বার্থে আমি 0 ধরেই চলবো। আমার প্রশ্নের স্বার্থে আমরা কি করব, 0 ধরেই চলবো। তাহলে এই ডিজিটাল সাম এর কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলো আমি আস্তে আস্তে তোমাদের সব বোঝাবো। ঠিক আছে, ডিজিটাল সাম জিনিসটা কি সেটা তোমাদের বোঝানোর দরকার ছিল, তাই বুঝিয়ে রাখলাম। ডিজিটাল সাম মানে হচ্ছে কোন একটা বড় ডিজিটের, এই সব বড় একটা সংখ্যার সবকটা ডিজিটকে আমি যোগ করে দিই, যোগ করে 9 দিয়ে ভাগ করার পর যা রিমাইন্ডার পাবো সেটাই হচ্ছে ওই সংখ্যাটির ডিজিটাল সাম। পরিষ্কার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, আজকে ক্লাস থেকে কি কে বেরিয়ে গেছে দেখি আগে। নুসরা কাজ করছে, রাহুল কাজ করছে, রজনী কাজ করছে, শামসুল্লাহ কাজ করছে। আচ্ছা, লাস্ট একটা ওয়ার্নিং কি কে ছিল প্রথমে, কে বেরিয়েছে? সুকেশ বেরিয়েছে, আরে বেরিয়েছে। তো লাস্ট একটা ওয়ার্নিং দেওয়া দরকার, যে ক্লাস ছেড়ে দেওয়ার সময় অ্যাটলিস্ট কারণটা আমার মেসেজ করে দেবে, আমাকে না বলে ক্লাস থেকে বেরোবে না হঠাৎ করে। কোনো এই টেকনিক্যাল কারণে যদি ক্লাস থেকে বেরিয়ে যায় তাহলে সে পরে মেসেজ করে আমাকে জানিয়ে দেয় যে এই টেকনিক্যাল কারণে ক্লাস থেকে বেরিয়েছি। আর একটা সময় বেরিয়েছি, সময় ছিল না, সময় আছে স্যার সময় নেই। 6টার ক্লাস আজকে করাবেন? তুমি যদি বলো না করাতে হবে না তাহলে আমি বন্ধ করে দেবো, আমার কি। না না স্যার, আপনি বলছিলেন না যে শরীর আপনার অসুস্থ। হ্যাঁ, কি করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট যে এটা শীটটা ছিল তার আগের দিনে শীটের একটা অঙ্ক একটু অসুবিধা ছিল, সেটা 15 নম্বর অঙ্কটা, ডিভিসিবিলিটি চ্যাপ্টারের 15 নম্বর অঙ্কটা, সেটা একটু প্রবলেম করছিল। ঠিক আছে, এটা বলছিলাম আমাদের প্রবলেম হচ্ছে। তাহলে এটায় 1 2 3 নাম্বারগুলো আরেকবার লিখছি আমি, 4 5 6 7 8 9, এরপরে ছিল 10 11 12, এরকম করে লাস্ট বলেছে কি, এখানে একটা মানে প্রশ্নের মধ্যে একটা মানে ভাষার গড়বড় আছে, যে এখানে লেখা হয়েছিল দেয়ার আর total 97 digits, total 97 digits, whether we are counting it twice or thrice, that's not our matter of deal. Okay, আমাদের দেখতে হবে যে টোটাল ডিজিট কতগুলো আছে, there are total 97 digits। ঠিক আছে, এটা আমাকে বলে দেওয়া দরকার ছিল, এটা হচ্ছে একটুখানি অসুবিধা হয়ে গেছে লেখার মধ্যে। ঠিক আছে, এটা বলা ছিল না। তাহলে যদি টোটাল 97টা ডিজিট হয়, আমি দেখতে পাচ্ছি যে প্যাটার্নটা ফলো করছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস নাম্বারের প্যাটার্ন ফলো করছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে টোটাল কতগুলো নাম্বার আছে, কতগুলো ডিজিট আছে, এই অবধি টোটাল 9টা ডিজিট আছে, টোটাল 9টা ডিজিট আছে। তাহলে রিমেনিং আমার বলেছে টোটাল 97টা ডিজিট আছে, তাহলে রিমেনিং যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোর মধ্যে 97 মাইনাস 9, 97 মাইনাস 9 মানে টোটাল 88টা ডিজিট আছে। There are total 88 digits. There are total 88 digits. Okay.
বুঝা গেছে? তাহলে 97 থেকে 9 এর মধ্যে টোটাল 88 খানা ডিজিট আছে। এবার এই 88 খানা প্রত্যেকটা হচ্ছে দুটো করে, একটা সংখ্যা দুটো করে ডিজিট দিয়ে তৈরি হয়েছে। 10 মধ্যে দুখানা ডিজিট, 11-র মধ্যে দুখানা ডিজিট, 12-র মধ্যে দুখানা ডিজিট। এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে দুটো করে ডিজিট আছে। তাহলে তুমি বলবে কতগুলো সংখ্যা আছে? তুমি বলবে 88/2 44টা সংখ্যা আছে। তাহলে বলবো 88/2 44টা সংখ্যা আছে। তার মানে কি, এ যদি 9th নাম্বার হয়, এ যদি কত নাম্বার হয়? 9th নাম্বার হয়, 9th নাম্বার হয়, তাহলে এ হচ্ছে কত? 10th নাম্বার। তাহলে 10 itself is 10th নাম্বার, 10 itself is 10th নাম্বার। তাহলে এরপরে তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করে 10 হচ্ছে, তাহলে 9 এর সঙ্গে 2 যোগ করলে 11 নাম্বার হচ্ছে, 9 এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 12 নাম্বার। তাহলে আলটিমেট 9 এর সঙ্গে 44 যোগ করলে হবে আলটিমেট যে নাম্বারটা, সেটাই পেয়ে যাবো। লাস্ট নাম্বার কত হচ্ছে? 53। লাস্ট নাম্বার কত হচ্ছে? 53। এবার যদি কারোর ডাউট থাকে যে দাদা 10 থেকে 53-র মধ্যে 44টা নাম্বার আছে কিনা, 10 থেকে 53-র মধ্যে 44টা নাম্বার আছে কিনা, তার জন্য কন্টিনিউয়াস নাম্বারের একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা কি? যদি কন্টিনিউয়াস নাম্বার থাকে বা মধ্যখানে গ্যাপ সেম থাকে, তাহলে টোটাল কতগুলো নাম্বার আছে? যদি লাস্ট নাম্বার আর ফার্স্ট নাম্বার জানা থাকে, তার সূত্র হচ্ছে লাস্ট ডিজিট, সরি, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই ডিফারেন্স প্লাস 1। ঠিক আছে? তাহলে লাস্ট নাম্বার কত এখানে বাবা? 53। আর ফার্স্ট নাম্বার কত এখানে বাবা? 10। তাহলে 53 মাইনাস 10, ডিফারেন্স কত করে? প্রত্যেক নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1 করে, প্লাস 1। তাহলে 53 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 43। বাই 1 মানে 43, প্লাস 1 মানে 44। মিলে গেছে তো 44টা নাম্বার? আর তো সেগুলি কোনো ডাউট থাকার কথা না। তাহলে লাস্ট যে নাম্বারটা, এই যে সিরিজটা, লাস্ট নাম্বার হচ্ছে 53। তাহলে এর আগের নাম্বারটা কি? দুটো করে নাম্বার ডিজিট দিয়ে একটা নাম্বার, আগের নাম্বারটা হচ্ছে 52, আর ঠিক এর আগের নাম্বারটা হচ্ছে 51। আমি কেন তিনখানা লাস্ট তিনটে নাম্বার কেন নিলাম? কারণ হচ্ছে এবার দেখো বলেছে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার when this number divided by 16। যখন এই তিনটে নাম্বারকে, যখন এই পুরো নাম্বারটাকে 16 দিয়ে ভাগ করা হবে, তখন 16 দিয়ে ভাগ করার পরে কি করতে হবে? 16 দিয়ে ভাগ করার পরে আমার কি করতে হবে? যে কত রিমাইন্ডার থাকছে সেটা বার করতে হবে। তাহলে বলো 16 দিয়ে ভাগ করে রিমাইন্ডার ভাগ বার করার নিয়ম কি আমি শিখিয়ে দিইনি? শিখিয়েছি তো? নিয়মটা কি? যদি লাস্ট 4টে ডিজিট 16 দিয়ে ভাগ যায়, তাই তো? লাস্ট 4টে ডিজিট যদি 16 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা পুরোটাও 16 দিয়ে ডিভাইডেড হবে। তাহলে 52 আর 53, এটাকে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে শ্যামসুন্দর রিমাইন্ডার? একটু বার করে বলবে? এক হচ্ছে স্যার। 5 হচ্ছে না? হ্যাঁ স্যার 5 হচ্ছে। তাহলে এরকম ভাবে আমাকে কথাবার্তা বললে তো আমার খুব ভয় লাগে। তাহলে রিমাইন্ডার কত হবে? 5। তাহলে এবার পরিষ্কার বোঝা গেছে? কারো কোনো আপত্তি নেই? তাহলে অঙ্কের মধ্যে একটাই প্রবলেম ছিল, যেটা বলা ছিল না, যে দেয়ার আর টোটাল 97 ডিজিটস। ঠিক আছে? এবং এখানে যে ডিজিট গুনবো সেটা রিপিট হোক বা না হোক, এখানে অনেক সংখ্যা যেগুলো রিপিট হচ্ছে।
তো সেটা গুনতে গেলে আলটিমেট অঙ্কটা করাই যাবে না, আমাকে ডিজিট গুনতে হবে, whether they are common or not। পরিষ্কার তো সবার? কোনো কারোর প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে অঙ্কটার মধ্যে? তাহলে আমার বলতে পারো। সবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আলটিমেট এইচসিএফ এলসিএম এর থিওরি কমপ্লিট। কালকের মধ্যে তোমরা এইচসিএফ এলসিএম এর শীট পেয়ে যাবে, আপডেটেড শীট। দেয়ার উইল বি 120 কোশ্চেন্স থাকবে উইথ প্রিভিয়াস ইয়ার্স, ঠিক আছে? তো একদম আলটিমেট শীট বানিয়েছি, ওই শীটটা পুরোটা কভার হয়ে গেলে আলটিমেট তোমাদের এইচসিএফ এলসিএম আর কোনো ডাউট থাকার কথা নয়, ঠিক আছে? এখন টাইপ করে করে বানানো আছে, ঠিক আছে? তো ওটার একটু কাজ বাকি আছে, আমি করে কালকে পাঠিয়ে দেবো। শরীর খারাপের জন্য পাঠাতে পারি, নাহলে আজকেই পাঠিয়ে দিতাম বা কালকে রাত্রি পাঠিয়ে দিতাম, কিন্তু দিন ধরে খুব শরীরটা খারাপ বলে করা হয় ওটা। আর তোমাদের মক আলটিমেট এটা ছিল পিএসসি ক্লার্কশিপের মক 1টা করা হয়েছে? ক্লার্কশিপের মক 1 কি হয়ে গেছে, করা দেওয়া হয়ে গেছে? মকের কোশ্চেন গুলো বলছিলেন যে করাবেন আজকে, তাহলে হ্যাঁ, আমি তারপরে ভাবলাম যে আলটিমেট একটু আগে চ্যাপ্টার গুলো একটু উঠে যাবে, অ্যাটলিস্ট পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস অফ দি জাগ, তারপরে মক গুলো শুরু করবো। আচ্ছা কারণ ঠিক আছে। অনেক কিছু জিনিস আছে মধ্যখানে তোমাদের জানা নেই, ঠিক আছে? সেটা তোমাদের ওই যে মানে অঙ্ক করার স্টাইল গুলো দেখি যাতেই বুঝতে পারছি যে অনেক কিছু জিনিস তোমাদের এখনো অজানা। তো সেটা একটুখানি যখন দেখো না, আমি এলসিএম এসিএ বেরোলাম, তার মধ্যে কত কিছু জানা ছিল না তোমাদের, সেটা তো ঠিক। হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে এভাবেই করুন। ঠিক আছে, মকে যে অঙ্কগুলো আটকাচ্ছে পয়েন্ট আউট করে গ্রুপে বলো, যে অঙ্ক সবার হবে না তার মধ্যে আমি কন্ট্রিবিউশন অবশ্যই দেবো 100%, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে মক 1টা কি দেওয়া হয়েছে পিএসসি ক্লার্কশিপে? মক ওয়ানটা স্যার জিএস গুলো করেছি, আর ইংলিশ অঙ্কগুলো কি দোষ করেছে? অঙ্কগুলো করবো স্যার, করা হয়নি। আমারও শরীরটা তো ঠান্ডা লেগে গেছে, গলা ফোলা ধরে আছে, প্রচুর সর্দি ছিল। এই এক্সকিউজ গুলো আমি দিতে পারি, কারণ আমি চাকরি পেয়ে গেছি। তোমাদের কাছে এই এক্সকিউজ গুলো বানায় না। না না স্যার, ওটা করবো আমি, কাজের মধ্যেই করবো। ঠিক আছে, মক 2 রেডি হয়ে গেছে, আজকে রাত্রিবেলা আপলোড হয়ে যাবে টেলিগ্রামে। আর টেলিগ্রামে প্রতিদিন কিন্তু 5টা 6টা করে অঙ্ক যাচ্ছে, অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ভালো অঙ্ক, এবং সবাই ওগুলো রাইট ডাউন করে রাখবে, ঠিক আছে, খাতায়, স্যার আমি এবং করে করে বানাতে। বলছিলাম স্যার, মকগুলো যেগুলো দিচ্ছে তাহলে স্যার যে হুম। মানে প্রসেস গুলো যে করছেন বা মানে মানে ট্রেডিশনাল মেথডে করছি, তাহলে স্যার ওগুলো মানে কিভাবে কি করতে মানে বুঝতে পারছি না। মকগুলো তো দিচ্ছেন ঠিক যে আছে, কোনো মেথড, যে কোনো মেথডেই করো, 1.5 ঘন্টার মধ্যে যদি পুরো প্রশ্নটা কভার করতে পারো জানবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1.5 ঘন্টা মধ্যে পুরো প্রশ্নটা দেখতে পারো তাহলে কোনো চাপ নেই, ঠিক আছে? অঙ্ক তুমি যে মেথডেই করো কোনো চাপ নেই, ট্রেডিশনাল মেথডে করো, শর্টকাট মেথডে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু করে যাও, ঠিক আছে? আচ্ছা সবসময় মনে রাখবে যে পরীক্ষা হলে সবসময় কিন্তু শর্ট মেথড আসে না মাথায়, ম্যাক্সিমাম টাইমটি ট্র্যাডিশনাল মেথডই মাথায় আসে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই ট্র্যাডিশনাল মেথডে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি নামানোটাও একটা বড় টার্গেট একটা। তো সেই টার্গেটটা তুমি অ্যাচিভ করতে পারছো, আলটিমেটলি জানবে তোমার পুরোপুরি ব্যাপারটা ঠিক নেই।